শরীরের নিচের অংশে বা পায়ে গুলি না করে আন্দোলনকারীদের গুরুতর আহত ও হত্যার উদ্দেশ্যে বুকের উপরে গুলি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পুলিশ বাহিনীর যত সদস্য উপস্থিত ছিল তারা বাংলাদেশে একজন পুলিশ তারা সবাইকে সদা দিতে হবে, কারণ একজন পুলিশ অফিসার প্রতিবাদ করে রিজাইন করেছিলেন, আর বাকি সবাই সরকারের এই পরিকল্পনার সাথে একমত পোষণ করেই চাকরি করেছেন। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। পাঁচই আগস্টের পর পুলিশের উপরে নির্যাতন কোনোভাবেই মেনে নিতে পারছে না এ জাতি। সকল সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও সরকার এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না, বরং পুলিশের উপরেই দায় চাপানো হচ্ছে নতুন করে। তবে আসুন, আসলে কি পুলিশের গুলিতে কেউ মরছিল সেদিন? জেনে আসা যাক। বিস্তারিত জানতে সাথেই থাকুন। জুলাইয়ের আন্দোলনে দেখেছি অনেক ছাত্রকে হত্যা করেছে। হত্যাটা করেছে কে? বলা হয়েছে পুলিশ হত্যা করেছে। আবু সাইদের দিকে যেভাবে বন্দুক তাক করে গুলি করা হয়েছে, তো তার গায়ে তো সেরকম কোনো মারণাস্ত্রের আঘাত আমরা পাইনি, আমরা পেয়েছি রাবার বুলেট। আমরা দেখেছি কান্ড্রিসের মধ্যে গিয়ে একটা শিশু আশ্রয় নিয়েছে, একটা ছেলে, তাকে পুলিশ গুলি করছে, একদম কাছ থেকে গুলি করছে, সেই ছেলে তো বেঁচে আছে। এইভাবে একের পর এক ঠাটা গুলির পরে বেঁচে থাকে কিভাবে? আবার আমরা দেখলাম মুগ্ধ বসে আছে রোড ডিভাইডারের মধ্যে, সে পড়ে গেল। এত এত মানুষের ভিড়ে আমরা তো পুলিশকে যে গুলিগুলো করতে দেখেছি সেগুলো নল অনেক মোটা এবং এগুলো রাবার বুলেট। আসলে করেছে কে? 7.62 যেই বললেন সাখাওয়াত সাহেব তার প্রত্যাহার হয়ে যায়। কি লুকাতে চায় আমরা কি বুঝি না? গুলি হয়েছে, নিশ্চয়ই মানুষ মারা গেছে, কয়েকশো মানুষ, মানে 800-900 মানুষ, তাদের অনেক টেনে টুনে মারা গেছে। পুলিশও মারা গেছে তার চেয়ে বেশি। এখন যেহেতু গোপন এবং পুলিশ হত্যা যেহেতু বৈধ এবং এই বিচার যেহেতু পুলিশ পাবে না, তাই আমরা জানি না সংখ্যাটা কত। তো ইতিহাস তো যাদের হাতে ক্ষমতা থাকে তারাই লেখে। তো পুরো বিষয়টা অন্যায় হয়েছে। যে বা যারাই গুলি করেছে, যে বা যারাই এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচার কি হচ্ছে? আজকে দেখছি লাইভ করে বিচার দেখাচ্ছে, সেখানে বলছে শেখ হাসিনা নাকি মেট্রো রেলে আগুন দিয়েছেন। তো আমরা কি প্রহসন চাই না? আমরা তো বাংলাদেশের মানুষ, আমরা সরল হতে পারি, আমরা বোকা হতে পারি, কিন্তু এত নির্বোধ তো না। আমাদের কি বানানোর চেষ্টা হচ্ছে? তবে শুধু এখানেই ক্ষান্ত নাই। আপনারা ইতিপূর্বে দেখেছেন পুলিশ হত্যার দায়ী গণমাধ্যমে জনসম্মুখে স্বীকার করেছেন অনেক সমন্বয়ক। তবে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সমন্বয়ক হাসিবুল। ইতিমধ্যে অনেকেই প্রকাশ করেছে এ বিষয়ে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংঘটিত হয়ে থাকে। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তবে বিষয়টি আরো স্পষ্ট করেন পুলিশের সাবেক আইজিপি। তিনি বলেন, এই আন্দোলন কখনো ছাত্রদের আন্দোলন ছিল না। এই আন্দোলন একটি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলন ছিল, যা বর্তমানে এদেশকে শ্রীলঙ্কার পথে হাঁটতে শুরু করেছে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। অর্থাৎ আইন শৃঙ্খলা তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি, যার ভিতরে রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল।
এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, যে আমাদের বিএনপি মূলত করেছিল, এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা সেটাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে, এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে, এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা 2 দিন ধরে ফাইট করেছে, একদম গোলাগুলি, ওপেন গোলাগুলি। ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায়, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসি কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে। এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস, রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে গার্ড করার জন্য, সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে। তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল, যেগুলো এসএমজি ছিল, চাইনিজ রাইফেল ছিল, সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে। এখন কারা ফাইট করেছে আপনাকে খুব ইন্টারেস্টিং দেখেন, যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু, এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে। আমরা অনেকগুলো কে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি, আমরা পিক করে ফেলবো, অনেকগুলো পিক করে ফেলছি। তারা কিন্তু জেলখানাতে দীর্ঘদিন ছিল। সুতরাং জেলের ভিতরে কোথাও উইকনেস আছে, জেলের ভিতরে কি ধরনের আসামিগুলো আছে, তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেনস্টে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে, এবং সেই উইপন্স গুলো লাগবে, সেই উইপন্স গুলো দিয়ে কিন্তু তারা একটা রীতিমতো একটা ব্যাটেল করেছে। তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীরা, নৈরাজ্যকারীরা একটা ব্যাটেল করেছে। এই ব্যাটেলের সঙ্গে তো আলটিমেটলি কোটা বিরোধীদের কোনো সম্পর্ক রাখতে পারে না, এবং কোনো ছাত্রী কিন্তু এর মধ্যে ছিল না। প্রায় 8 থেকে 10 হাজার মিলিয়ে জেলখানা ভেঙে এই নৈরাজ্যটা সৃষ্টি করেছে। এবং মজার বিষয় দেখেন, আজকে পর্যন্ত আমরা মাত্র জেলখানা থেকে যে 826 জন চলে গেছে, তার মধ্যে আজকে পর্যন্ত আমাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে জনাবিশে, বাকি 400-র উপরে তারা কিন্তু সারেন্ডার করছে। এবং আজকে প্রায় 230 জন আসছে, কালকে 158 জন আসছে, আসে কোর্টে স্বেচ্ছা আসছে, বলছে আমরা পালাতে চাইনি, আমরা এখান থেকে পালাতে চাইনি, আমাদের মাঝে আমাদেরকে চাপাতি ধরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, পিটিয়ে বলছে তুই এখান থেকে যা, না হলে তোকে এখনই মেরে ফেলবো। তখন আমরা বাধ্য হয়ে জেলখানা দিয়ে গেছি। তার মানে জেলে থেকে যারা চলে গেছে তারা কিন্তু বেশিরভাগই স্বেচ্ছায় তারা যায়নি, বাধ্য হয়ে গেছে। আর স্বেচ্ছায় গেছে কারা? যারা ডাকাত, যারা কনভিক্টেড মামলার আসামি, ওখানে 9 জন জঙ্গি ছিল, তারা কিন্তু স্বেচ্ছায় গেছে। অর্থাৎ জেলখানার ভিতরে যারা দাগি আসামি, যারা অস্ত্র চালিয়ে অভ্যস্ত, তাদের সঙ্গে। তবে বিষয়গুলো এড়িয়ে সকল সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও বর্তমান সময়ে সরকারের পক্ষে থাকা আইনজীবী তাজুল আহমেদ পুলিশের বিপক্ষে আলোচনা শুরু করেছেন। তিনি মনে করেন সকল অন্যায় পুলিশেরই। বিষয়টি সমালোচনা হলেও পুলিশ হত্যার দায় নিচ্ছে না কেউ। পুলিশ বাহিনীর যত সদস্য উপস্থিত ছিল, তাহলে বাংলাদেশে একজন পুলিশ তারা সবাইকে সাজা দিতে হবে, কারণ একজন পুলিশ অফিসার প্রতিবাদ করে রিজাইন করেছিলেন, আর বাকি সবাই সরকারের এই পরিকল্পনার সাথে একমত পোষণ করেই চাকরি করেছেন। তাহলে কি করতে হবে? বাংলাদেশের 2 লক্ষ পুলিশের মধ্যে 1,999,999 জন এটার সাজা দিতে হবে। আমরা যেটা করব, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে মাস্টার মাইন্ড, প্ল্যানার, সুপিরিয়র কমান্ডারদের দায়টাই মূলত। আপনি যদি বলেন যে এত বড় অপরাধ যে হয়েছে, কল্পনায় জাস্ট চিন্তা করে দেন, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো বা শেখ হাসিনা না থাকতো, এই অপরাধগুলো এই মাত্রায় হওয়ার সম্ভাবনা কত % ছিল? সুতরাং একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন, তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। টপ কমান্ডার্স, রাষ্ট্রের যাদের কারণে রাষ্ট্রটা এমন হয়েছে, তাদের বিচারটা আমরা করতে চাই। প্রিয় দর্শক, পুলিশ হত্যার বিচার কেন হচ্ছে না এত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও? নাকি এই বিচার করলে সকল ষড়যন্ত্রের মূল নেতা, সমন্বয়ক ও উপদেষ্টারা বেরিয়ে আসতে পারে? বিষয়টি নিয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছি শেখ হৃদয়, SN News 24H।